সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনারা জানেন সপ্তাহে 5 দিন এই অনুষ্ঠানটি প্রচারিত হয় রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। 3 দিন আমি থাকি আব্দুল নূর তুষার আপনাদের সঙ্গে। সপ্তাহ শুরু হয় আমাকে দিয়ে এবং আমাদের দুজন করে অতিথি থাকেন প্রত্যেক অনুষ্ঠানে। আজকের অতিথি ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টিপাত এবং খানিকটা জলাবদ্ধতা থাকার কারণে হয়তো দেরি হচ্ছে তার, তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। তবে আরেকজন অতিথি এরই মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি শুনলে আপনাদের হয়তো মনে হবে যে এই বিষয়ের পেছনে কি লুকিয়ে আছে। আজকের বিষয় যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন। আসলে কি আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি, অথবা পরিবর্তনের কি সূচনা হয়েছে? পরিবর্তনের ছোঁয়া আমাদের জীবনে কিভাবে লাগবে, অথবা পরিবর্তন আমাদেরকে কতটুকু ইতিবাচকতার দিকে নিয়ে যাবে, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা দুজন তরুণকে আসলে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে, যারা ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট। একজন হচ্ছেন নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আরও একজন অতিথি আসবার কথা রয়েছে, সিবগাতুল্লাহ সিবগা, তিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তিনি এখন এসে পৌঁছতে পারেননি। তিনি পৌঁছলেই হয়তো আমরা পুরো আলোচনাটা আরও গতিময় করতে পারবো। তবে আমরা নাসিরকে দিয়ে শুরু করতে চাই। তবে তার আগে জানিয়ে দিই, ইউটিউবে আমাদেরকে দেখতে চাইলে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়। আর ফেসবুকে যদি দেখতে চান তাহলে ভেরিফাইড ফেসবুক পেজে গেলেই হবে। নাসির, আপনাকে দিয়ে শুরু করি। বিশ্ববিদ্যালয়গুলিতে গণরূপের কালচার তৈরি হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে, এটা একটা বড় অভিযোগ। এটা অভিযোগ যে সেই গুপ্ত লোকেরা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে গণরূপকে আরো বিভৎস করে তুলেছিল, এটা ছাত্রলীগ বলে। যদিও নিষিদ্ধ ঘোষিত রয়েছে এই সংগঠনটি, কিন্তু তাদের ফেসবুকে যেসব কথাবার্তা আছে তারা বলে যে নির্যাতন নাকি তারা করেনি, গুপ্তরা করেছে, এরকম একটা প্রবণতা রয়েছে। কিন্তু ওই জায়গা থেকে কি ছাত্র রাজনীতি আসলে সরতে পেরেছে, নাকি এখনো হলে সেই বড় ভাই কালচার, কিংবা এখনো ছাত্র রাজনীতিতে বাইরের প্রভাব, মূল দলের এক ধরনের শক্তি কাজে লাগিয়ে ছাত্রদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা, এগুলি কি কোনো বদল হয়েছে গত 2 বছর? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে গণ অভ্যুত্থান, এটা আমি মনে করি যে এটা গুণগত পরিবর্তন এনেছে এবং পরিবর্তন রাজনীতির এক ধরনের মাইল ফলক হয়েছে। গত 17টি বছর আমরা যেটি লক্ষ্য করেছি, বিশেষ করে ছাত্রলীগ যে রাজনীতি কায়েম করেছে বাংলাদেশে, একদম মোটা দাগে যদি সহজ করে বলি, যেগুলো একদম আমাদের সামনে খবরের কাগজে যেরকম শিরোনাম হয়েছে বারবার, ধরুন পিটিয়ে মানুষ মেরে ফেলার রাজনীতি, ধরেন বুয়েটে আবরার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্বজিৎ সহ বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে আধিপত্য কায়েমের জন্য পিটিয়ে মানুষ ফেলার রাজনীতি। আরেকটি যেটি মোটা দাগে ছিল সেটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, এবং এই যে জোর করে মিছিলে যখন নিতে যাওয়া না যাওয়ার মধ্যে এক ধরনের সংঘাত তৈরি হয়েছিল শিক্ষার্থীদের সাথে। এবং একই সাথে গেস্ট রুম গণরুমের যে কালচার, যেটিকে একদম সহজভাবে বোঝা যাবে না যে গেস্ট রুম গণরুম কালচার কি, যে জোর করে একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদেরকে এনে গেস্ট রুম গণরুমের যে কালচারে অভ্যস্ত করা, এগুলো আমি মনে করি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশে গত 2 বছরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমি মনে করি এগুলো পরিবর্তন হয়েছে, মোটা দাগে যদি বলি। এবং সেজন্য আমি মনে করি যে গণ অভ্যুত্থান একটা ইতিবাচক রাজনীতির মাইলফলক, এটি আমি বলতেই পারছি। কিন্তু তারপরও বিভিন্ন সময় সংকট হয়েছে। গত 2 বছরে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে ইন্টারিমের সময় আমরা দেখেছি যে মব কালচার তৈরি হয়েছে, যে শিক্ষার্থীদের উপর মব করে এক ধরনের বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আবার এটাও লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতির এক ধরনের করার প্রবণতা বিভিন্ন ক্যাম্পাসে, যেটি সাধারণ রাজনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে, সেটাও আমরা দেখেছি। এবং গত 2 বছরে কয়েকটি আশঙ্কাজনক ঘটনা আমরা লক্ষ্য করেছি। একটি হচ্ছে গত 17টি বছর যারা ধারাবাহিকভাবে এই যে নেগেটিভ রাজনীতি তৈরি করেছে, তাদের একটি অংশ আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বা সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে তারা এখনও পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসগুলোতে অবস্থান করছে। অর্থাৎ এটি সহজভাবে বললে এরকম যে গত কয়েক বছরে, অর্থাৎ ইন্টারিমের আগে আওয়ামী লীগের সময় যারা এই যে গণরুম, গেস্ট রুম, পিটিয়ে মানুষ ফেলার রাজনীতি, অথবা গেস্ট রুমে নিয়ে আসে তাদেরকে ভয় দেখানো যারা রাজনীতি করেছে, তারাই এখন গুপ্তভাবে সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে বিভিন্ন রাজনীতি সংগঠন করছে। এগুলো হচ্ছে আশঙ্কার জায়গা। কিন্তু আমি তারপরেও মনে করছি যে গত 17 বছর যেরকম রাজনীতি হয়েছে, সেখানে আমি অত্যন্ত আশাবাদী যে গত 2 বছরে অন্তত একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে রাজনীতিতে। একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে সরকারি দলের ছাত্র সংগঠন সবসময় দেখা যায় যে সরকারি দলের মূল নেতৃত্বের আশেপাশে ঘুরঘুর করে,
এবং তাদের সঙ্গে তারা বেশি যোগাযোগ রাখার চেষ্টা করে, মূল দলে সেসব কার্যক্রমে সারাদিন যোগ দিতে চায়, মানে তারা মূলত মূল দলের লেজে পরিণত হয়ে যায়। জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষেত্রে কি এটার কোনো পার্থক্য আমরা লক্ষ্য করবো আগামীতে? কেননা প্রধানমন্ত্রী তো বলছেন যে তিনি গুণগত পরিবর্তন আনবেন পুরো বাংলাদেশে। একটি হচ্ছে ধরুন একদম নৈর্ব্যক্তিকভাবে এটি বলার কথা নয় যে একদমই মূল দলের সাথে সম্পর্ক নেই, এটি আমরা কোনো সম্পর্ক তো থাকবে, কিন্তু দেখা যায় মূল দলের অনুষ্ঠান সেখানে অতিমাত্রায় ছাত্ররা অংশ নিতে না, চাচ্ছে, সেটি আমার মনে হচ্ছে অন্তত নেতারা আসলে যে ধরনের আচরণ তারা করেন অনেক ক্ষেত্রে, অনেকে অভিযোগ করছেন, ফেসবুকে তো নানান ধরনের ট্রলিং হচ্ছে। আচ্ছা, এটি শোনা যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ধরুন এই গণ অভ্যুত্থানে আমাদের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন। একক ছাত্র সংগঠন হিসাবে এই সংখ্যাটা অনেক বেশি, নেহাত মানে অনেক বেশি, অন্য কোনো ছাত্র সংগঠনের 1 জন 2 জন 5 জন এরকম হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থানে আমরা এত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, অর্থাৎ এই ইন্টেরিয়ামের এই সময়টুকুতে আমাদের বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা করা হয়েছে। ধরুন আমি আপনাকে একদম সহজ করে বলি, আপনার খেয়াল আছে, সেটি হচ্ছে 5ই আগস্ট অত্যন্ত সফলভাবে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে 6, 7, 8 তারিখ সরকার ছিল না, এরপরে থেকে দেখবেন ছাত্রদলের বিপক্ষে একটি ক্যাম্পেইন করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটা আমরা লক্ষ্য করেছি, যেটা তখনই যারা আন্দোলনকে আমরা কাছাকাছি দেখেছি বা অবজার্ভ করেছি, আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কথাটা সত্য না, কিন্তু এটা কেন হলো? এটি একটি প্রবণতা ছিল যে একটি পক্ষের, এই যে যারা গত 17 বছর গুপ্তভাবে রাজনীতি করেছে তাদেরই এই প্রবণতা ছিল যে তারা নির্দিষ্ট করে যে ছাত্রদলকে ভিকটিম করতে চেয়েছে, যে তাদেরকে একটু দমিয়ে দেওয়া, আমাদের অবদানকে একটু খাটো করা, এই জন্যই করা হয়েছে। অর্থাৎ যে সংগঠনের 142 জন নেতাকর্মী শহীদ হলো, যে সংগঠনের ওয়াসিম পুরো আন্দোলনের প্রথম দিন থেকে শহীদ হলো, যে পুরো শহীদদের প্রতিনিধিত্ব করছেন, সেই সংগঠনকে আপনি বলছেন যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটা ইচ্ছাকৃতভাবে। বিপরীতে আপনারা কেন সেই রকম মানে সবল প্রতিবাদ তৈরি করতে পারেন না ফেসবুকে কি আপনারা আসলে একটু দুর্বল? না, আমরা ফেসবুকে ঠিক আছে, কিন্তু ওই যে যারা গুপ্ত, যারা বট আইডি, সেই জায়গায় হয়তো আমি এটা বলতে পারছি যে তাদের মতো সবল না, কারণ আমরা তো প্রত্যেকের একটা আইডি, আপনার যেরকম একটা আইডি, না বটের আমার একটা আইডি, আমাদের সহকর্মীদের একটা করে আইডি। এখন ধরেন শিবিরের একজনের যদি 10টা আইডি থাকে, তার সাথে তো পারা যাচ্ছে না, কেউ পারবে না। নেতা আসবেন বলে আমরা আশা করছি। আচ্ছা, আমরা যেটি মনে করি সেটি হচ্ছে, আপনি যেটি বললেন সেটি হচ্ছে, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের একটা আদর্শিক সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের সহযোগী ছাত্র সংগঠন, সে যাত্রায় আমাদের পারস্পরিক যোগাযোগ রয়েছে। কিন্তু ছাত্রলীগ যেই রাজনীতি কায়েম করেছে 17 বছরে, অর্থাৎ এই যে আওয়ামী লীগের একদম লাঠিয়াল বাহিনী হিসাবে ক্ষমতাকে ধরে রাখার যে রাজনীতি করেছে, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অন্তত গত 2 বছরে সেই রকম করেনি। ইন্টারিয়ামে তো হয়তো আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না, বা 4 মাসে সেরকম প্র্যাকটিস মধ্যে যাচ্ছি না। এটি হয়তো ধীরে ধীরে এই যাত্রা থেকে আমরা আশা করতেছি একটা ইতিবাচক রাজনীতির দিকে করব। ছাত্রলীগের আরেকটা অভিযোগ ছিল, যেটা আমরা খুবই দুঃখের সঙ্গে দেখেছি, যে তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত কনস্ট্রাকশনের কাজ, আশেপাশে যত দোকানপাট, এই সব জায়গাতে এক ধরনের ব্যবসায়িক সম্পর্ক তৈরি করত। এমনকি আমরা দেখেছি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে পর্যন্ত তারা কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য, অথবা চাঁদার জন্য, অথবা কাজের বখরার জন্য তারা বিব্রত করেছে। আপনার কি মনে হয় যে জাতীয়তাবাদী ছাত্র দলে এরকম কিছু ঘটবে না? না, এই ধরনের রাজনীতি বাংলাদেশে আমি মনে করি যে এটি পরিবর্তন হয়েছে। অর্থাৎ এত বড় একটি গণ অভ্যুত্থান, যেখানে এতগুলো মানুষ জীবন দিয়েছে একটা সুশৃঙ্খল রাজনীতির জন্য, শুধু ক্ষমতা পালাবদলের জন্য না, যে গতানুগতিক রাজনীতিকে পরিহার করে একটা ইতিবাচক রাজনীতি, আমি মনে করি যে এইখান থেকে আমাদের পরিশুদ্ধ হতে হবে। এবং আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন যাতে সরকারে থাকলে আপনাদের স্বভাব ওরকম না হয়ে যায়? না, ইতিমধ্যে হয়নি, হয়তো হয়েছে বিচ্ছিন্ন ঘটনা অনেকগুলো, বা ছাত্রদলের নেতাকর্মীরাও অনেকেই ছোটোখাটো অভিযুক্ত হয়েছে। কিন্তু আপনি যেই মাত্রায় বলেছেন, বা আওয়ামী লীগের সময় বা ছাত্রলীগ করেছে, সেই মাত্রায় নেতাকর্মীরা সতর্ক রয়েছে, এবং আমি মনে করি ছাত্রদল আসলে সে রাজনীতিতে কখনোই ফিরবে না। কিন্তু এটা বলতে পারেন যে অনেকে তো বহিষ্কার হয়েছে, অনেকে দোষ ত্রুটি করছে, কিন্তু সেটিকে একদম মার্জিনালাইজ করা যাবে না যে যেটি ছাত্রলীগ করেছে। আমি মনে করি যে নেতাকর্মীরা সতর্ক রয়েছে, নেতাকর্মীরা ইতিবাচক মনোভাবের সহিত ব্যবস্থা নিয়েছেন আপনাদের দলের মধ্যে, মানে এই ধরনের কাজ প্রতিহত করার জন্য, এইগুলো যদি কেউ করে। না, এই ধরনের কাজ আপনি যেরকম বলেছেন এই ধরনের কাজ হয়নি, তবে
অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা তো হয়েছেই, অস্বীকার করার কোনো উপায় নেই, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমরা বহিষ্কার করেছি অনেককে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, ব্যবস্থা নেওয়া হয়েছেও বটে। এবং অনেকেরা আছে যে যাদের লম্বা সময় ডেডিকেশন ছিল, জেল খেটেছে, হামলার শিকার হয়েছে, তাদেরকেও আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। সুতরাং ব্যবস্থা আমরা নিচ্ছি, আমাদের হাতে যেটুকু মানে আমাদের সক্ষমতা রয়েছে সেই সকল সক্ষমতা আমরা ব্যবহার করছি। এবার একটু প্রসঙ্গ বদলাই, আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন মালয়েশিয়া। জি, আমরা আগে লক্ষ্য করতাম যে বিশাল একটা দলবল নিয়ে সাধারণত যে থাকে, যারা এত বড় পদে থাকেন তারা সফরের সময়, অথবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখেছি কম কম নেব বলে অনেক অনেক লোকজনকে নিয়েছেন। আপনাদের ছাত্র দলের কেউ কি এবার সঙ্গে আছেন? না, ছাত্রদল তো নাই বটে, ছাত্রদল তো প্রশ্নেই আসে না। আমি তো জানি সরকারেরও খুব অল্প লোকজন গিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী সফরসঙ্গী 23 জন বা 27 জন, আমি সংখ্যাটা, এই সংখ্যাটাও উনি ওনাদেরকে 2 ভাগে পাঠিয়েছেন। ওনার সাথে অল্প কয়েকজন গিয়েছেন, বাকিরা আগে বা পরে যাবেন। এটির জন্য তিনি বলেছেন যে বিমানে যাত্রীদের সাথে যেন তিনি একটু যোগাযোগ করতে পারেন, বেশি সংখ্যক মানুষের সাথে কথা বলতে পারেন। যেমন আগে দেখা যেত যে প্রধানমন্ত্রীর সাথে 100 জন যাচ্ছে, পুরো বিমানে দেখা যায় যাত্রী আর সব মিলিয়ে 100-150 জন আছে। তো ওনার সাথে আবার যে 23 জন যাচ্ছেন, 23 জনকে তিনি 2 ক্যাটাগরিতে পাঠিয়েছেন, আগে অথবা পরে পাঠিয়ে দিয়েছেন। ওনার সাথে অর্ধেক সংখ্যা, এটি হচ্ছে যেন তিনি যাত্রীদের সাথে কথা বলতে পারেন। এবং আমরা তো দেখেছি উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আমরা গণমাধ্যমে দেখেছি যে যারা এয়ারপোর্টে ওনাকে বিদায় জানাবেন, সেখানে কমপক্ষে সর্বোচ্চ 2 জন মন্ত্রীর কথা বলা হয়েছে, বা কর্মকর্তাদের ক্ষেত্রেও 2-3 জনের কথা বলা হয়েছে। সেটি আমরা লক্ষ্য করেছি। ওনার সফর সঙ্গী হিসাবে মাত্র 23 জন আমরা দেখলাম, এবং যাদের শুধু কাজ রয়েছে, শুধু এর মধ্যে উনি সীমাবদ্ধ থেকেছেন। এখানেও 52-53 হচ্ছে না, হচ্ছে না বলে আমি মনে করি এটি একটা ইতিবাচক, এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে কাজগুলো করছেন। এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব বাকিরাও যেন এই ইতিবাচক মনোভাবের মধ্যে চলে আসে, তাহলে সরকার অনেক বেশি শক্তিশালী হবে বলে আমরা মনে করি। অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের এই দলগুলি সব বিদেশি শাখা থাকে। বিদেশে আসলে শাখা রাখার কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এটা অনেকেই প্রশ্ন করেন। যে আওয়ামী লীগ লন্ডন, বা আওয়ামী লীগ ইউকে, বা বিএনপি ইউকে, এরকম থাকে, কিন্তু ছাত্র দলের প্রচুর ছেলে মেয়ে তো বিদেশে পড়তে যায়। তো এইসব ক্ষেত্রে তো আপনারা এরকম কিছু করেন নাই নাকি? না, আমাদের ছাত্র দলের বিদেশে কোনো কমিটি নেই, সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। একসময় ছিল, এটি প্রায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে একবার হচ্ছে উনি সিদ্ধান্ত দিয়েছেন যে এটি থাকা যাবে না, দরকার নাই, লম্বা সময় ধরে আমাদের এখানে তো একটা অন্য অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে আমাদের রয়েছে, বিএনপি তো রয়েছে, তবে কিন্তু ছাত্র দলের নেই। কিন্তু বিদেশে যে ছাত্রছাত্রীরা পড়ে তাদের ভালো মন্দ বা তাদের জন্য কোনো দাবি দাওয়া কিংবা কোনো নেগোসিয়েশন, এরকম কোনো প্রস্তাব কি আপনারা দিয়েছেন? কারণ মালয়েশিয়াতে বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট পড়ে। জি জি, হ্যাঁ, আমাদের আত্মীয়স্বজনরাও পড়ে, অনেকে পড়েন এখন। একসময় মালয়েশিয়ানরা আমাদের এখানে প্রচুর পড়তে আসতো, কিন্তু এখন তো আমাদের এখান থেকে প্রচুর ছেলে মেয়েরা মালয়েশিয়া যায়। তো আপনারা কি আপনাদের দলে এরকম কোনো জায়গায় রেখেছেন যে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের ছাত্ররা যারা পড়াশোনা করবে, সরকারিভাবে যখন এরকম কন্টিনজেন্ট যাবে বা সরকারি প্রতিনিধি যাবে, সেখানে আমাদের ছাত্রদেরও সুযোগ সুবিধার জন্য কিছু আলাপ আলোচনা হবে, এরকম কোনো পরিকল্পনা আপনারা করেছেন? আচ্ছা, এটি খুবই ভালো এক ধরনের আইডিয়া। আসলে আমরা কখনো এরকম ভেবে দেখিনি, আমি ব্যক্তিগতভাবে বা সংগঠন থেকে। তবে আমিও একবার এই ছাত্রদলের দায়িত্বকালীন সময়ে আমি চায়না গিয়েছিলাম কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। সেখানেও আমাদের প্রচুর শিক্ষার্থীরা আমাদের সাথে দেখা করতে আসছিলেন, অনেকেই চায়নায় অনেকেই পড়ছেন। তবে আপনি যেহেতু বলেছেন, আমি খুবই এটি গুরুত্ব সহকারে ছাত্র সংগঠন হিসাবে দেখব না। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে, উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পূর্বে বহুবার কথাবার্তা বলেছেন, এমনকি আপনাকেও 2-1টি প্রোগ্রামে উনি ইনভাইট করেছিলেন, যেটি আমাদের যে সেমিনার হয়েছিল তারুণ্য সমাবেশের পূর্বে। সেখানে উনি বাংলাদেশের শিক্ষার্থীরা যারা বিদেশে পড়তে যান তাদের বিষয়ে ওনার পরিকল্পনাগুলো আস্তে আস্তে মিনিস্ট্রি কাজ করছে, সেগুলো আমাদেরকে উনি বহুবার বলেছেন। কিন্তু এমনি ছাত্র সংগঠন হিসাবে আপনি যেটি বলেছেন এটি আসলে খুবই চিন্তার বিষয়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছে, আপনারা কাজে লাগে। এটি আমি মনে করি একটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আমার একটা প্রস্তাবও আছে, বিদেশে যারা পড়তে যায় এদের একটা বড় সংখ্যক আসলে মধ্যবিত্ত। তো ওইখানে কাজের যে সুযোগ, অধিকাংশ দেশ কিন্তু ছাত্রদেরকে কাজের সুযোগ লিমিটেড দেয়। কোনো কোনো দেশে 20 ঘন্টা সপ্তাহে, কোনো কোনো দেশে একদমই দেয় না, যে না কাজ করবে না, অথবা কোনো কোনো দেশে
কাজ করলেও সেখানে রেস্ট্রিকশনস থাকে। তো এইসব জায়গাতে যদি ছেলেমেয়েরা একটু বেশি কাজ করতে পারে পড়াশোনার সাথে সাথে, তাহলে দেখা যায় যে বাবা মাকে এই দেশ থেকে খরচ কম পাঠাতে হয়, অথবা কোনো কোনো ছেলে মেয়ে এটার মাধ্যমে নিজের ব্যয় নির্বাহ করতে পারে। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা চাইলে ভবিষ্যতে আপনারা প্রস্তাব দিতে পারেন। এটি আপনি ঠিকই বলেছেন। আমি চায়নাতে যখন গিয়েছিলাম তখনও সেখানে শিক্ষার্থীরা বলেছিল যে এমনিতে চায়নাতে জনসংখ্যা আসলে খুবই বেশি। এমনকি আমাদের লাস্ট যে আমাদের ছাত্রদলের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল, তো সেখানে আমাদের প্রতিনিধি দল চাইনিজ যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলেছিলেন যে যে এখানে আমাদের যেসব শিক্ষার্থীরা পড়েন তাদের পর্যাপ্ত কাজের হচ্ছে না। তখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাদের প্রতিনিধিদের বলছে যে সংকটটা আসলে এখানে আছে, এখানের জনশক্তির জন্য কিন্তু কাজের সুবিধা মানে চাইনিজদেরও খুব কম। তো এটি একটা সংকট তৈরি হয়েছে। কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে পড়ে বা আপনারও যাওয়ার সুযোগ হয়েছে ইউরোপ আমেরিকাতে, সেখানে বোধহয় এই সংকটটা একটু কম। আমি মনে করি এটি সাউথ এশিয়াতে বা ইউরোপ কেন্দ্রিক কিছু দেশে হয়তো কম, কিন্তু আমেরিকাতে বোধহয় কাজের সুবিধা বেশ কাজের কিছু সুযোগ আছে, তবে কাজের সুযোগ সংকুচিত হয়ে আসছে এবং 20 ঘন্টা অনেক সময় দেখা যায় যে যথেষ্ট হয় না। এই ঘন্টাটা আরেকটু বাড়িয়ে দিলে হয়তো তাদের জন্য আয় করা সহজ হয়। ইউরোপের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির কারণে খরচ বেড়ে গিয়েছে এবং দেখা যায় যে 20 ঘন্টার যে পরিশ্রমের আয় সেটা দিয়ে দেখা যায় যে ঠিকমতো ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। আমার মনে হয় যে আপনারা চাইলে বিদেশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো জানতে চাইতে পারেন। তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের আরেকজন অতিথি আশা করছি বিরতির মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। চলমানে এখন একটা বিরতি, ফিরে এসে আমরা কথা বলবো, দেখার চেষ্টা করব যে আসলেই কি ছাত্র রাজনীতির চেহারা বদল হচ্ছে, কিংবা সরকারি দল অথবা বিরোধী দলের সঙ্গে তাদের যে ছাত্র সংগঠন তাদের সম্পর্কের ক্ষেত্রে কি ওই লেজ এবং শরীরের যে সম্পর্ক সেইখানে কি কোনো উন্নতি হচ্ছে। ফিরে এলাম চলমান নিয়ম। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, সেবগাতুল্লাহ সেবগা। তিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আমরা এর আগে পুরো কথাটাই বলেছি নাসিরউদ্দিন নাসিরের সাথে। আমরা জানার চেষ্টা করছিলাম যে ছাত্র রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন এসেছে কিনা এবং সরকারি দলের ছাত্র সংগঠন যে আচরণ করে সেই আচরণ কি ছাত্র দল করছে কিনা। তিনি অবশ্য অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন এরকম আচরণ ছাত্রদল করে না, আগের মতো গণরুমের কালচার কিংবা লোকজনকে ভয় দেখানো, ভয় ভীতি প্রদর্শন করে মিছিলে নিয়ে যাওয়া, এইসব কাজ তারা করে না এবং ক্যাম্পাস ভিত্তিক এক ধরনের চাঁদাবাজি, কন্ট্রাক্টরি এগুলা করে না বলেছেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? হ্যাঁ, আমরা যদি মানে জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের পরে যদি অভ্যুত্থানের পরে যদি দেখি তাহলে আসলে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এটা একটা পজিটিভ সাইন। তো কিন্তু ছাত্ররা যেরকম চেয়েছিল একবারে আমূল পরিবর্তন, সেই পরিবর্তনটা এখন আসলে পাওয়া যায় না। ছাত্ররা কি চেয়েছিল বা আপনাদের দলের ছাত্ররা এবার কি চেয়েছিল? ছাত্ররা তো অনেক কিছু চেয়েছিল। যেমন ছাত্ররা তাদের মেধার ভিত্তিতে সবকিছু পাবে এবং এই যে ছাত্রদেরকে ব্যবহার করে একটা রাজনীতি করা, এই বিষয়গুলো বন্ধ হয়ে যায়। এই জায়গায় থেকে আমরা মানে আরো অনেক কিছু প্রত্যাশা ছিল। যেমন হলো যে আমরা যদি বলি যে গুণগত পরিবর্তনের জায়গায় ছাত্ররা আরো বেশি ক্রিয়েটিভ কার্যক্রম করতে পারতো। যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে সবাই যার যার জায়গা থেকে প্রত্যাশার আলোকে এই পরিবর্তনগুলো নিয়ে আসার চেষ্টা করবে। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা দেখেছি। স্পেশালি যদি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় ডাকসু নেতৃবৃন্দ তারা কিন্তু একবারে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এরপরে আমরা দেখেছি যে কিছু কিছু হলে চেষ্টা করা হয়েছে, যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে ছাত্ররা নিজেরা এম্পাওয়ার্ড এবং ছাত্ররা নিজেরাই আসলে অনেক কিছু, ছাত্ররা হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেক্ষেত্রে হয়তোবা মানে চাপ দেওয়ার পরিবেশটা আসে নাই, কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় ছাত্র তো নাই এরকম মানুষজনকে বিশ্ববিদ্যালয় হলে তোলার চেষ্টা করা হয়েছে। তো এই জাতীয় জায়গাগুলোতে একবারে গুণগত পরিবর্তন, অবশ্যই কিছু পরিবর্তন তো এসেছে অনেকগুলো জায়গায়, যে পরিবর্তনগুলো অ্যাপ্রিশিয়েট করা আপনাদের দলের ছাত্র শিবিরের ছাত্রত্ব নাই এমন কোনো লোক হলে নাই বা মানে না, এখন তো ক্যাম্পাসে এটাই মূলত ক্যাম্পাস তো তার সিস্টেমের আলোকে চলতেছে। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গাতেই এটা আপনারা করতে পারছেন। অলমোস্ট অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে। তারপরেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু জায়গায় যেহেতু সরকারি দল একটু বিশেষ সুবিধা পায়, মানে
আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগগুলো একবারে দলীয় বিবেচনায় করা হয়েছে, যে জায়গায় আমরা ভেবেছিলাম যে ন্যূনতম একটা একাডেমিক কোয়ালিফিকেশনের মাধ্যমে ভিসি নির্বাচিত হোক অথবা ভিসি মনোনীত হোক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয় তাদের এক জায়গাগুলোতে- ধরনের সমতা আছে না একাডেমিক কোয়ালিফিকেশনের, সবাই তো শিক্ষকই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে সবাই শিক্ষক, কিন্তু তারপরেও একবারে দলীয় লোকজন বসায় দেয় এবং হচ্ছে বিশেষ করে কিছু কিছু হল প্রভোস্ট তারা সরকার দলীয় ছাত্র সংগঠনগুলোকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করেছে। আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে ডাকসু চমৎকারভাবে কাজ করার চেষ্টা করেছে। সেখানে আপনি দেখবেন যে দলীয় জাস্ট একটা সংকীর্ণতার জায়গা থেকে ডাকসু যাতে ঠিকঠাক মতো কাজ না করতে পারে, সেখানে যাতে ঠিকঠাক মতো ফাংশন না করতে পারে, এজন্য তাদের বাজেট পাস হয়ে আসে, ইউজিসি থেকে বাজেট পাস হয়ে আসছে বিশ্ববিদ্যালয়ে, সেই বাজেটটা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডাকসু নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করানো অনেক সময়। তো এই জাতীয় সংকীর্ণতার যে জায়গাগুলো আপনি আছে, বলতে চান যে কাজ এই জাতীয় কঠিন করে জায়গাগুলো তোলার একটা আছে। চেষ্টা আছে বা একটা অসহযোগিতার প্রবণতা রয়েছে। হ্যাঁ, অসহযোগিতার প্রবণতা আপনাকে আছে অন্য একটা অন্যান্য প্রশ্ন জায়গায়। করি, সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে ডাকসুতে একটা প্রতিশ্রুতি নিয়ে এসেছিল এবং বহু বছর পরে একটা চমৎকার নির্বাচন, সকলে অংশ নিতে পেরেছে, অহিংস ছিল নির্বাচনটা। সবকিছু মিলে মানুষের মনে খুবই আশা জাগিয়েছিল এবং আপনারা আপনাদের দল থেকে আশানুরূপ ফলাফলও পেয়েছেন, যদিও দলীয়ভাবে নির্বাচন ওইভাবে আপনারা করেন নাই, একটা ছাত্র ফোরামের মতো ছিল সবাই মিলে। ডাকসুর মেয়াদ তো শেষ হয় নাই এবং ডাকসু ভিপির দায় দায়িত্ব তো ডাকসুতেই মূলত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, কিন্তু তিনি কেন একবার এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করেন, আবার মেয়র হওয়ার আগ্রহ প্রকাশ করেন, নিজের কাজটা শেষ করে তারপরে তো উনি এটা করবেন, মানে উনি কেন এত দ্রুত এমপি মেয়র এগুলো হতে চাইছেন? এগুলো কি ডাকসুর ম্যান্ডেট ছিল? ডাকসুতে তো তাকে সবকে ভোট দিয়েছে ডাকসুকে ঠিক মতো পরিচালনা করার জন্য আগে, তারপর তো অন্য কিছু। জি, ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় সাদিক কায়েম ডাকসুর ভিপি, সে কিন্তু কখনো বলে না যে আমি এমপি দাঁড়াচ্ছি, কিন্তু এক যেহেতু ধরনের তার এসেছে তো। জনপ্রিয়তা অনেক বেশি, বিভিন্ন জায়গা থেকে মানুষরা চেয়েছে যে সে নির্বাচন করুক, কিন্তু সাদিক কায়েম তো একবার স্ট্রিক্টলি সে বলে দিয়েছে যে আমি ডাকসু শেষ হওয়া পর্যন্ত আমি অন্য কোনো নির্বাচনে যাচ্ছি না। যার ফলে সে কিন্তু জাতীয় নির্বাচন সময় যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আলাপ উঠেছে, অনেকগুলো মিডিয়া আলাপ উঠেছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে জনপ্রিয়, এজন্য অনেকেই চেয়েছিল যে সে আসলে নির্বাচনে দাঁড়াক, কিন্তু পরবর্তীতে সে ছাত্রদের কথা বিবেচনা করে, ছাত্রদের সাথে থাকার স্বার্থে সে আসলে এটা সে এক্সিকিউট করে নাই, সে নির্বাচনে দাঁড়ায় নাই। এখন ডাকসুর মেয়াদ পর্যন্ত অন্তত সে অন্য কোথাও যাচ্ছে না, অথবা এখনো তো স্থানীয় মানে এটা সরকার আপনি নির্বাচনের নিশ্চিত কথা করতে যদি পারেন বলি, যে উনি করবেন না? এখন পর্যন্ত সে কোনো কিছুতে বলে না। এখন পর্যন্ত ডাকসু শেষ হয় নাই, ডাকসু শেষ হলে ভিন্ন কথা, অথবা যদি নির্বাচন ঘোষণা করা হয়, ঠিক আছে, যদি স্থানীয় সরকার নির্বাচন, যেহেতু ডাকসু সে মেয়াদটা সে সুন্দরভাবে শেষ করতে পেরেছে এবং শিক্ষার্থীরা আশ্বস্ত, তারা ডাকসুর কাজে তারা খুশি হয়েছে এবং খুশি হয়ে তারা ভেবেছে যে তাকে নানাভাবে চিন্তা করেছে। মানে মেয়াদ একটা পূর্তির আগে ক্যারেক্টারকে উনি অন্য নানাভাবে- কোথাও যাচ্ছেন না? হ্যাঁ, আপাতত এই চিন্তা ভাবনা নেই। তা আমরা একটা ভালো জিনিস জানতে পারলাম যে যে দায়িত্ব সেটা পালন করে তারপর পরবর্তী দায়িত্বে ছাত্ররা যাবেন, যেটা আমরা আশা করি সবসময়। অন্য একটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলিতে এখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কতটুকু বজায় আছে? কেননা আপনি তো একটু আগে অভিযোগ করেছেন যে কিছু কিছু সংঘর্ষ হয়েছে, সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতৃবৃন্দের উপরই হামলা করেছিল, এরকম একটা অভিযোগ আপনি করেছেন। আসলে কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনার দল কি করছেন? দেখেন, আসলে সৌহার্দ্যপূর্ণ, কেননা ওইখানে তো সিচুয়েশনটা ভিন্ন, ওইখানে আপনারা সরকার, মানে আপনাদের সমর্থিত প্যানেল ওইখানে ডাকসু পরিচালনা করছে, রাকসু পরিচালনা করছে। দেখেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তো অবশ্যই আছে। জুলাই বিপ্লবের আগে যে পরিবেশ ছিল, এখন তো আসলে সেই পরিবেশটা নাই, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে যেমনটা ছিল যে অন্যদের আসলে পলিটিক্যাল কোনো স্পেসই ছিল না, বিশ্ববিদ্যালয়ে যারা বিরোধী রাজনীতি করে তারা আসলে হলে থাকারও সুযোগটা পায় নাই, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো এই জায়গাগুলোতে নিশ্চয়ই অনেকগুলো পরিবর্তন এসেছে। এই জায়গা থেকে, সবার জায়গা থেকে আমি মনে করি যে ছাত্ররা কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে। চেষ্টা যে একবারে করে না এটা বললে তো অবশ্যই ভুল হবে। এবং আমরা যেটা দেখেছি যে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয়েছে যাতে করে একটা সুন্দর এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে। আমি একবারে সব জায়গায় যদি বলি, আমি দেখবেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের যে সম্মেলন হয়, সেই সম্মেলনটাতে আমরা প্রায় বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে
দাওয়াত দিয়েছি, নাসির ভাইয়ের কাছে আমি কার্ড পৌঁছে দিয়েছি। গিয়েছিলেন? শুধু তাই না, হ্যাঁ হ্যাঁ আমরা দিয়েছি। উনি 2024 সালে না, উনি যান নাই। যেতে পারেন 25 সালের যে সম্মেলন, সেটা তো একটা সম্মেলন আমার মনে পড়ে, আমি নিজে গিয়ে অফিসে কার্ড পৌঁছে দিয়েছি। তো এর বাইরে আসলে অনেকগুলো জায়গায়, যেমন আমাদের বড় বড় অনুষ্ঠানগুলোতে, যেমন আমি যখন ডাকসু একটা আয়োজন করেছে যে ছাত্র জুলাই যে প্রত্যাশা ছিল মানুষের, অথবা জুলাই মানুষের প্রত্যাশার কতটুকু ফিল আপ হয়েছে, বা বর্তমান সরকার সংস্কার কতটুকু বাস্তবায়ন এই আলোচনা আমরা আসবো, এই জাতীয় জায়গাগুলোতে আলোচনায় আসবো। ডাকসু যখন প্রোগ্রাম কল করেছে সেখানে আমরাও গিয়েছি। আমরা কিন্তু গিয়ে খুঁজেছি আসলে নাসির ভাইরা আমরা এই এসেছেন আলোচনায় কিনা। আসবো। নাসির, কিছু জায়গায় আমরা ছোট ছোট অসুবিধা কিছু দেখেছি। অভিযোগ তো এসেছে এবং আপনি হাস্যোজ্জ্বল মুখে শুনছিলেন, এটা একটা পরিবর্তন কিন্তু। না, একটি হচ্ছে যে শিবিরের জেনারেল সেক্রেটারি বললেন যে দলীয় বিবেচনায় মানে বেছে বেছে নিয়োগ। হয়েছে, হ্যাঁ। এটি আমি খুবই বিস্মিত হচ্ছি এই জন্যই যে প্রথমত আপনি একটু বলেছেন যে ধরুন একটা পট পরিবর্তনের পরে সরকার যখন দায়িত্ব নিয়েছে, সরকারের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো সরকার যে পলিসিতে পরিচালিত করতে চাইবে সেই পলিসিতে যারা একটু কম্পারেটিভলি সরকারের মনে হয়েছে যে এরা সরকারের সাথে একটু বেশি সমন্বয় করতে পারবেন, তাদেরকে নিয়োগ দিয়েছে। ভিসি মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। এখন দলীয় বিবেচনায় কিন্তু এটাও কিন্তু ঠিক, ভিসিরা মাঝে মাঝে দলীয় আচরণ করে থাকেন, অতীতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন এখানে দেখতে হবে যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দলীয়, এটি অস্বীকার করার উপায় নেই, তিনি যোগ্য কিনা। এখন একবার যদি বলতেন যে অযোগ্য, তাহলে আমরা একটু ভাবতাম যে এখন দলীয় বিবেচনায় কেউ যদি যোগ্য হয়ে থাকেন তাহলে শুধু দল পদ থাকার কারণে সে এই পদে বিবেচিত হতে পারবেন না, এটি আসলে কোনো ভাবার কোনো কারণ নেই। আমি মনে করি যে ইন্টারিয়ামের সময় অনেককে নিয়োগ দেওয়া হয়েছে যারা জামাত ইসলামের রাজনীতি করেন, জামাত ইসলামকে মনে প্রাণে ধারণ করেন, তাদেরকে পরিবর্তন করা হয়েছে বলে শিবিরের একটু বেশি কষ্ট পাচ্ছেন বলে আমার মনে হয়েছে। ইন্টারিয়ামের সময় অনেককে নিয়োগ দেওয়া হয়েছেন যারা জামাত ইসলাম করেছেন শক্তভাবে, গুপ্তভাবে, প্রকাশ্যে, তাদেরকে ইন্টারিয়াম অনেক জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে অনেকে, হ্যাঁ, কোন মেধাবী ব্যক্তি যদি থাকেন, তো এখন তো মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। কিন্তু সবাই কেন একটা দলেরই? হ্যাঁ, সবাই কেন একটা দলেরই? না, অনেককে পরিবর্তন করা হয়নি, ধীরে ধীরে পরিবর্তন করা হচ্ছে, বা সেটি একটি বিবেচনা। এটি বারবার শিবিরের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েও বলা হয়েছে, গণমাধ্যমে সংবাদও বক্তব্যে বলা হয়েছে যে দলীয় বিবেচনায় বিসি নিয়োগ। তো এটি দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে, এটি যেরকম সত্য, একই সাথে যারা খুবই মেধাবী, যাদের বিদেশে পড়াশোনা আছে বা স্ব বিশ্ববিদ্যালয়তে যারা পড়েছেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ধরুন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার বাড়ি নোয়াখালীতে, তো যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওনাকে ইন্টারিয়াম সময় নিয়োগ দেওয়া হয়েছে। ওনাকে পরিবর্তন করে এখন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন আপনাকে ফ্যাক্টটা বলি, ফ্যাক্টটা হচ্ছে যেদিনই পরিবর্তনটি হয়েছে সেই দিনই শিবিরের বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে যে মনে হচ্ছে যে একটা বাংলাদেশে অঘটন ঘটে গেছে, যে কেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হলো, যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো যোগ্যতা নেই, তা সে অযোগ্য লোক, এরকম একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন নাই এমন ব্যক্তি ভিসি নিয়োগ পেয়েছেন। সেটি এটা সম্ভবত রয়েছে, আইনে রয়েছে যে দুই ধরনের হতে পারে। বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর, বুয়েটে আরবিতে পড়াশোনা করা, না না, আমি একটু বলি, এটি আপনি তো বলছেন এটি একটা অ্যাডমিনিস্ট্রেশন পদ, এটি বাড়তি কোনো বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যদি মনে করেন রাষ্ট্রপতি যে ওই ব্যক্তি যোগ্য, তিনি হতে পারেন। তবে হ্যাঁ, স্বভাবত বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে শুধু এখন প্রযুক্তি সাবজেক্টগুলো পড়াচ্ছে না, বরং বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইতিহাস, সেই সাবজেক্টগুলো তো পড়াচ্ছে। যদি এরকম হতো একদম, আপনি যেরকম বিশেষায়িত বললেন, যেমন রুয়েটে, বুয়েটে, চুয়েট, সেটি একটি বিষয়। কিন্তু এখন বাংলাদেশে এখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু সমান্তরালভাবে সব সাবজেক্ট পড়ানো, এমনকি কমার্স ফ্যাকাল্টি সাবজেক্ট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটি অন্য বিষয়। কিন্তু একদম আপনি তো ফ্যাক্টটা বুঝতে পেরেছেন। এখন আপনি বুয়েটের কথা বলতে পারেন, সেটি বিশেষায়িত, রুয়েট, চুয়েট, কিন্তু বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ওই বুয়েটের মতো বিশেষায়িত না। সুতরাং আমি মনে করি এখানে সব ধরনের স্যাররা অংশগ্রহণ করতে পারেন। এখন আমি যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নিয়োগ হওয়ার পরে শিবিরের বিভিন্ন পেজ থেকে কান্নাকাটি শুরু হয়েছে যে কেন তাকে পরিবর্তন করা হবে।
হ্যাঁ, যিনি ছিলেন তিনিও শিবির করেন, জামাত ইসলাম করেছেন, তিনিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বিদেশে পড়াশোনা। এখন যাকে নিয়োগ দেওয়া হয়েছে দেখা গেছে তার বিরুদ্ধে বলা হয়েছে যে তার কোনো যোগ্যতাই নেই, অথচ পরবর্তীতে খবরে আসছে যে তিনি তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনাদের সময় যিনি বোর্ড স্ট্যান্ড করেছেন একদম প্লেস করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে অনার্সে মাস্টার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন 2 বিভাগে, এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। দেশে বিদেশে অনেক জার্নাল প্রকাশিত হয়েছে যেটি গণমাধ্যমে পড়ে। হ্যাঁ, তা এখন দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোশ্যাল সায়েন্সের লোকজনকে পাঠিয়ে দিলেই তো মানুষ বলবে যে কেন এরকম হচ্ছে। এই যে তাহলে আপনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে সোশ্যাল সায়েন্স পড়াচ্ছেন কেন, হিস্ট্রি পড়াচ্ছেন কেন, বাংলা পড়াচ্ছেন কেন, ইংরেজি পড়াচ্ছেন কেন, তারপর আপনি কমার্স ফ্যাকাল্টি পড়াচ্ছেন কেন? এই বিষয়ে আপনার কি বলার আছে? আমার আসলে যেমন আমরা যদি মানে বলি আপনারা কেন যে প্রতিবাদ ঢাকা করেছিলেন? বিশ্ববিদ্যালয়ে প্রভিসি সহ বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়াগুলোতে আমরা দেখেছি যে এখন এই যে ভাই যে এক্সাক্ট একটা এক্সাম্পল বললেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তো আসলে আরো এখানে কয়েকটা জায়গাতে সোশ্যাল যেখানে যে সায়েন্সের স্যারকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উনি আমার সরাসরি শিক্ষক, আমি তো সোশ্যাল ওয়েলফেয়ারে আমাদেরই স্যার, তো উনিও চমৎকার মানুষ। তাহলে অলরেডি আবার যাকে সরানো হয়েছে উনি ওনার হচ্ছে ক্যামব্রিজ থেকে ডিগ্রি, এবং উনি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের জন্য বেশ ভালো কাজ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আগে গিয়েছে অনেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে মানে এই যে আমাদের যে স্যারকে নিয়োগ দেওয়া হলো তাকে তো অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আরো ভালো জায়গায় যেতে উনি কাজ করতে পারবেন এরকম একটা বিশ্ববিদ্যালয়, এর বাইরে যেমন আমি যদি বলি, যেমন আমি যদি আপনাকে স্পেশাল কথা বলি, কুয়েটের কথা বলি, কুয়েটের শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে আন্দোলন করে ইন্টারিম গভর্নমেন্টের সময় সেই ভিসিকে সরানো হয়েছিল। সকল শিক্ষার্থীরা সবাই মিলে তার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই ভিসিকে আবারও বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছে, যেটা করেছে ছাত্রদের নামে মামলা করেছে। দেখেন একজন শিক্ষক যখন ছাত্রদের নামে মামলা করে গিয়ে, তো এরকম মামলাবাজ শিক্ষকদের এইবারে যোগ দিয়ে উনি মামলা করেছেন। এবং দেখেন এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে রাজনীতির সাথে তাদের অ্যাফিলিয়েশন কম, তারা টেক জগতের দিকে থাকেন, তারা হয়তো বাংলাদেশ থেকে বাইরে যাবেন, পিএইচডি করবেন, হ্যাঁ বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাবেন, বড় বড় টেক জায়ান্টে কাজ করবেন তারা। এই যে তাদের একটা বিতৃষ্ণা তৈরি হলো বাংলাদেশে, তার তো নিশ্চয়ই সামনে কোনো সুযোগ থাকতো বাংলাদেশে কোনো একটা সময় গিয়ে বাংলাদেশে উনি সার্ভিস দেবেন, ঠিক আছে, কিন্তু এই যে একটা মানুষকে আমি দেশ বিমুখ বানাই দিচ্ছি, মেধাবী সন্তানদেরকে, এরকম একজন তাদের শত্রু ভাবাপন্ন একজন অভিভাবক আমি তাদেরকে দিচ্ছি, তো এটা তো আসলে একটা মানে বড় ডিজাস্টার আমরা মনে করি আমাদের। তাহলে কিছু জায়গা এখনো বদলায় নাই, অন্তত ছোটরা বদল হয়েছে, ছাত্ররা বদল হয়েছে, তারা নতুন রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু আবার বয়স্করা ভিসি হয়ে গিয়ে আগের আচরণই করছে। তাহলে হ্যাঁ এটা বলতে পারেন। আর হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আরো স্ক্রিনিং, আমরা তো মানে একবারে যে সবাই অযোগ্য ব্যাপারটা এরকম না, কিন্তু আরো যোগ্যতা সম্পন্ন মানুষ নিশ্চয়ই ছিল, আরো কোয়ালিফাইড মানুষজন দেয়া যায়। তো আমাদের মানে ভিসি নিয়োগটা যখন হয়ে যায় দলীয় একটা সংকীর্ণ জায়গা থেকে, তখন তো বিশ্ববিদ্যালয়গুলো ফ্লারিশ করার জায়গাগুলোতে অনেক থাকে না, যার ফলে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সবসময় র্যাঙ্কিংয়ে পেছনের দিকে থাকে। কিন্তু একজন একাডেমিক যদি ভালো একজন বিশ্ববিদ্যালয়ে ভিসি হতেন, যেমন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসির কথা বলি, তারা কোয়ালিফাইড মানুষ, ভালো ভালো জায়গা থেকে তারা পিএইচডি করা, এবং তারা বেশ সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছেন। একবারে যে বিএমপির ভিতরে একবারে এরকম লোক নাই, ব্যাপারটা এরকম না, অনেকেই থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু যখন আমার উপরে ওঠা সিঁড়ি একমাত্র হয়ে যায় যে আমার রাজনৈতিক পরিচয়, সেটা হলো সমস্যা। এরকম আমরা প্রত্যেকটা সেক্টরে আসলে দেখে থাকি। আমরা এই জায়গায় একটা বিরতি নেব, আপনাদের দুজনের সাথে কথা বেশ জমে উঠেছে, আমরা আরো একটা ভিন্ন প্রসঙ্গে যাব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা কথা বলবো, আমরা জানার চেষ্টা করব যে ছাত্র রাজনীতি বাইরেও তো ছাত্রদের সাথে রাজনৈতিক দলের একটা শিক্ষা সম্পর্ক আছে, কারণ জায়গাটা তো শিক্ষালয়, এবং সেই জায়গাতে আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা। বিরতি শেষ হলো, ফিরে এলাম চলমানে। আমরা কথা বলছি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন। আমরা এটা রেখেছি কেন এই বিষয়টার কারণ হচ্ছে আসলে কি পরিবর্তন এসেছে নাকি যা ছিল তাই আছে, এটা নিয়ে যেহেতু আলোচনা, তাই আমরা এরকম একটা রসিক টপিক দিয়েছি। নাসির একসময় বন্ধু সভা করতেন, আপনি আসলে সাংস্কৃতিক মানুষ,
অর্গানাইজেশন করে অভ্যস্ত, ছেলেমেয়েরা যাতে ভিন্ন ভিন্ন সংগঠন করতে পারে, শুধু রাজনৈতিক সংগঠন না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি আছে, অন্য আরো সোসাইটি আছে। একসময় আমি ডিউডিএস এ প্রচুর কাজ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক দলের দলনেতা ছিলাম 2টা আন্তর্জাতিক কম্পিটিশনে। এই জায়গাগুলিতে আসলে আপনারা কি মনোযোগ দিবেন? কারণ আমরা লক্ষ্য করেছি যে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক ছোট হয়ে গিয়েছে এবং ছেলেমেয়েরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের চাইতে অনেক বেশি রাজনৈতিক অথবা অনেক বেশি প্রফেশনালি মানে তারা বেশি চিন্তা করেন। পড়াশোনারত অবস্থাতেই বিসিএস চাকরি পাওয়ার জন্য তারা সেকেন্ড ইয়ার থেকেই চেষ্টা শুরু করে দেন। কিন্তু আসলে তো আমরা ছাত্রদেরকে আরো অন্যান্য বহু কাজেও দক্ষ হিসেবে দেখতে চাই। এই জায়গা থেকে পরিবর্তন আসছে। এটি আপনি ঠিকই বলেছেন। ধরুন যদি আমরা আমাদের কথাই বলি, যে গত আসলে 17 বছরের এক্সাম্পলটা নিয়ে আসতে হচ্ছে বারবার সকল কিছুতে। সেটি হচ্ছে ধরেন গত 17টি বছর বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যদি আমরা আমাদের কথাই বলি, তাহলে স্বাভাবিক যে রাজনীতির যে একটা এনভায়রনমেন্ট, সেটি বাংলাদেশে নিশ্চিত করা যায়নি। ধরুন আমাদেরকে থাকতে হয়েছে যে গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, মানুষের অধিকারের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, বা কোনো ক্যাম্পাসে যে স্বাভাবিকভাবে আপনি যে ডিবেট করবেন, কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন, এগুলো আসলে করা যায়নি কোনোভাবে। সুতরাং গত 17 বছরের এক্সাম্পল ওই যে বারবার যেটি ফিরে আসে, সেটি হচ্ছে এই যাত্রা এটি করা যায়নি। এখন যেহেতু একটা স্বাভাবিক সময়, এখন আমি মনে করি যে শিক্ষার্থীদেরকে এই যে বিভিন্ন কালচারাল ইভেন্টে যুক্ত করা, এটি ছাত্র সংগঠনগুলোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে, বা এগুলোতে শিক্ষার্থীরা যেন এগুলোতে এঙ্গেজ হয়, বা এরকম প্রোগ্রামগুলোকে আরো কিভাবে ফ্লোরিস্ট করা যায়, সেটি আমি মনে করি যে ছাত্র সংগঠনের উপরে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। যেহেতু আমি বহু বছর বিতর্ক আন্দোলন করেছি, আমি বন্ধু সভার সভাপতি ছিলাম। ছাত্র সংগঠনগুলি দেখা যায় যে রাজনৈতিকভাবে এই সাংস্কৃতিক সংগঠনগুলিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। মানে বিতর্ক সোসাইটির সভাপতিও নিজের দলের লোক হইতে হবে, কালচারাল সোসাইটি থাকলে সেটাও নিজের দলের লোক হইতে হবে। এই জায়গা থেকে আপনারা একটা পরিবর্তন আনতে পারেন যে ওই জায়গাগুলোতে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবণতা ছাত্রলীগের মধ্যে ছিল, এখন এই প্রবণতা কিছুটা ছাত্র শিবিরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, ছাত্রলীগ যেটি প্রকাশ্যে করত বা তাদের লোকজনকে বসিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, কিন্তু ছাত্র শিবিরের মধ্যে এটা প্রকাশ্যে নেই, এটা একটা গুপ্তভাবে আছে। গুপ্তভাবে আমরা লক্ষ্য করেছি। ধরুন এই যে এখন ধরুন ছাত্র শিবিরের যিনি প্রচার সম্পাদক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক দুইটি ছিলেন, এবং ডাকসুরো জিএস, তিনি ধরুন এই আওয়ামী লীগের সময় তিনি ডিবেটের ধরুন দায়িত্বে ছিলেন, মানে হলের যে ডিবেটের দায়িত্বে ছিলেন, সভাপতি ছিলেন। কিন্তু তিনি ছিলেন ছাত্র শিবির হয়ে না, তিনি ছাত্রলীগ হয়েছিলেন। কিন্তু না, ডাকতো না। এখন আমরা লক্ষ্য করেছি এখনো বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এই ডিবেটিং সোসাইটি বা এগুলো তো ছাত্র শিবির পরোক্ষভাবে এক ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করে। অর্থাৎ যারা এখানে বিভিন্ন হলগুলোতে দায়িত্ব রয়েছে, তারা একই সাথে ছাত্র শিবিরের দায়িত্ব রয়েছে, কিন্তু সেটি প্রকাশিত না। আবার একই সাথে তারা ডিবেটিং সোসাইটিগুলোকে নিয়ন্ত্রণ করছে, সেটিও গুপ্তভাবে। সুতরাং আমি মনে করি এই যাত্রায় ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগের একটা মিল রয়েছে। আমরা এইসব সংগঠনের শীর্ষ পদে আমরা মনে করি যে যারা নন পলিটিক্যাল, যাদের এই ধরনের প্রবণতা আছে, এক ধরনের কালচারাল মাইন্ড যারা গ্রো করে, তাদেরই থাকা উচিত বলে মনে করি। কিন্তু এটা গত অনেক বছর ধরে আমরা দেখেছি। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, কালচারাল প্রোগ্রাম, এমনকি বাদনও, যেটি অনেক কাজ করে থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার এক ধরনের অপচেষ্টা ছাত্রলীগ সবসময় করেছে। না, আমরা কখনোই করব না, আমরা মনে করি। হ্যাঁ, এই বিষয়টা স্মৃতিচারণ আমি করতে পারি। আমি যখন ছাত্র, তখন ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন নিয়ামতের লাহিড়ী, ছাত্র দলের নেতা। কিন্তু ওই সময় বিতর্কে কিংবা অন্যান্য যে সাহিত্য সংসদ বা বাকি জায়গাগুলিতে সকল দলের লোকজন অংশ নিতে পারত, এবং প্রচুর মানুষ তখন সেই জায়গাতে অংশ নিয়েছে, এবং খুব দলীয়করণের ব্যাপারটা তো ছিল না। কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা হয়েছে। আপনি এই প্রবণতাটাকে কতটুকু সাপোর্ট করেন? কেননা বিতর্ক যে করবে, গান যে গাইবে, সে তো আপনার দলের মানুষ নাও হতে পারে। সেক্ষেত্রে সংগঠনগুলির নেতা পদে নিজের দলের লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করাটা কি ঠিক কিনা? হ্যাঁ, আসলে মানে প্রত্যেকটা আসলে নাকি সেখানেও মেধার ভিত্তিতে সেরা বিতার্কিক, সেরা সঙ্গীত শিল্পী তারই যাও কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে থাকেন আর কি, তারা তো আসলে সবাই তো সব দিকে ভালো হয় না, এক একজনের এক এক দিক থাকে আর কি। সেদিকটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিকেই যায় এবং সেদিকেই নিজেদেরকে গড়ে তোলে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা যেটাকে বলি, মূলত সবাই পড়াশোনাটাই করে, এর পাশাপাশি কেউ বিভিন্ন জায়গায় গিয়ে থাকে।
তো আমি মনে করি যে এই জায়গাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের সংগঠনগুলো আছে, সংগঠনগুলো যারা রাজনৈতিক আছে তারা না এসে বরং হচ্ছে যারা কালচারালি এবং অন্যান্য জায়গাগুলোতে যারা অ্যাক্টিভ তারা সেই জায়গাগুলোতে গেলে ভালো। কিন্তু সেখানে এটাই দলীয় আসলে প্রভাব বিস্তার বিশ্ববিদ্যালয়ের করেন জন্য। বলে নাসির অভিযোগ এটা করেছেন তো যে আসলে আপনারা চান অনেক যে আপনাদের ধরনের লোকজন অভিযোগ, সেগুলো নিয়ে। শুধু এটা নাসির ভাই তো না, এর আগে ছাত্রলীগও অভিযোগ করতো এরকম। এখন যেটা হয়েছে যে যেমন হচ্ছে আমি যদি বলি আপনাকে, এই মনে করেন যে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে একজন আরেকজনকে ঠিক আছে বলে এ শিবির করে ও শিবির করে, মানে এটাই হলো না, এটা বলে না, এটা বলে না কই, না, এটা কথা এটা বলে বলে না, এবং না, এটা বলে হচ্ছে না। ইন্টারনালি ব্লেম না, দেয় না। এই জাতীয় জায়গায় যে একজন পদ পজিশন পাবে তারে কিভাবে নামানো যায় এই জাতীয় জায়গাগুলোতে। বললেই কি আসলে প্রমাণ তবে করা যায় ব্যাপারটা? তবে আমি এতটুকু বলতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই কালচারটা, যে ডিবেট করে সেই তো ডিবেটের সভাপতি হয়, যে মনে করেন যে বাঁধনের সাথে জড়িত আছে সেই জায়গাগুলোতে যায়। এসব জায়গাতে আপনারা এছাড়া কোনো অন্যান্য রাজনৈতিক জায়গাগুলো প্রভাব আছে, বিস্তার যেমন করেন ঢাকা না। বিশ্ববিদ্যালয়ের লেখালেখির জায়গা আছে, টিএসসি ভিত্তিক অনেকগুলো সংগঠন আছে, যে সংগঠনগুলো তারা তাদের মতো করে যার যেখানে যাওয়ার ইচ্ছা। আমরাও যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরাও তো দুই একটাতে গিয়েছি, এরকম নাসির ভাই হয়তো বা দুই একটাতে গিয়েছেন, গিয়ে সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেছেন। আমরা আসলে সেই জায়গাগুলোতে থাকতে পারি না, আমরা পরবর্তী রাজনীতি এসেছি, অন্যান্যরা সেই জায়গাগুলোতে হয়তো বা গিয়েছে। তো ইসলামী এই ছাত্র জাতীয় শিবিরের বিষয়গুলো থাকে। বিরুদ্ধে আরেকটি প্রচারণা আছে এবং একটা অভিযোগ আছে যে আপনারা কোচিং সেন্টার বা ছাত্রদেরকে সহায়তা করা এইসবের নামে মূলত নিজের দলের জন্য সমর্থক অথবা সদস্য সংগ্রহ করেন, এবং এই কারণে অনেকে কিন্তু বলেন কোচিং সেন্টার বন্ধ করে দিতে হবে বা এগুলি হচ্ছে রাজনৈতিক কারখানা। আপনি কতটুকু এই বিষয়টা আসলে মনে করেন যে ঠিক? দেখেন এই জায়গাগুলোতে অনেকেই অনেক বিষয় তো বলে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একটা দফা আছে, সেটা হলো ৪র্থ দফা, যেটা হচ্ছে ছাত্রদের সমস্যা সমাধান করার দফা। এবং আমরা যারা ছাত্র রাজনীতি করি, যারা পলিটিক্যাল স্পেসে যারা বৃহত্তর রাজনীতি করে, তারা জনগণের সেবায় কাজ করবে। আমরা যারা ছাত্র আছি আমরা হচ্ছে ছাত্রদের সেবায় কাজ করব, এটাই তো আসলে হওয়া উচিত। তো এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির কিন্তু দেখেন, ইসলামী ছাত্র এক গ্রাম পর্যায়ে ফ্রি টিউশনি আমরাও করিয়েছি, ঠিক আছে? একটা ছেলে পড়তে পারে না, তাকে একটু পড়ানো, তো এটা কি যাতে করে রাজনৈতিক সে উদ্দেশ্যে পড়াশোনা করেন নাকি সেবার না, উদ্দেশ্যে এটা হলো করেন? অবশ্যই সেবা, যে একটা ছেলে টিউশন করতে পারতেছে না তাকে পড়ানো, এই জাতীয় জায়গাগুলো। এবং এটা যেটা হয় যে আসলে একজন ছাত্র তো উপকৃত হয় এভাবে করে। আমরা যদি যেমন আমরা ছাত্র দলের কাছেও নিশ্চয়ই আমরা দেখতে পাবো ইসলামী ছাত্র শিবির যেমন একটা ছেলেকে হয়তো বা এখন তো অনলাইনের সময়, ঠিক আছে, একটা ছেলেকে চাইলে আমি অনলাইনে অনেক কিছু পড়াই দিতে পারি, সেক্ষেত্রে আমি তার জন্য কন্টেন্ট ডেভেলপ করতে পারি, এটা ইউটিউবে ছাড়তে পারি, এই সুযোগগুলো তো আমাদের আছে সবসময়। তো এই সুযোগগুলোকে ইসলামী ছাত্র শিবির সবসময় অ্যাপ্রিসিয়েট করে। আমাদের জনশক্তিদের আমরা এটা চেষ্টা করি যে সে আসলে ছাত্রদেরকে সহযোগিতা করতেছে কিনা, মানব সেবার যে বেসিক তার মাঝে তৈরি হচ্ছে কিনা, এটা একবারে আমাদের সংবিধানে আছে এবং এটা আমরা একজন মানুষ কারণ যাতে আপনারা এটা এইভাবে দলীয় তৈরি হয় সংবিধান অনুযায়ী এটা আপনারা দায়িত্ব হিসেবেই করেন। এটা অবশ্যই দায়িত্ব হিসেবে করি যে আমরা একজন ছাত্রকে কিভাবে সহযোগিতা করতে পারি। ইসলামী ছাত্র শিবির কিন্তু শুধু এইটা না, যে ইসলামী ছাত্র শিবির দেখেন যে আপনি অনেক ধরনের সায়েন্স ফেস্ট আয়োজন করে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা কি করি, এর মাধ্যমে আমরা কি করি যে এর মাধ্যমে আমরা হচ্ছে মেধাবীদেরকে তুলে নিয়ে আসি। এখন দেখেন আমরা এতদিন মেধাবীগুলোকে তুলে নিয়ে আসছি, সুযোগটা যখন পাইছি আমরা কিন্তু অনেকগুলো সায়েন্স ফেস্ট করেছি অলরেডি। দেখেন আমাদের এখান থেকে সায়েন্স ফেস্ট করা মানুষজনকে এখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাপ্রিসিয়েট করতেছে, ঠিক আছে? যে অথচ এটা কিন্তু আমরা আগেই তাকে আমরা পেয়েছি যে এই ছেলেটা আসলে সুন্দর একটা ক্রিয়েটিভিটি তার আছে। তো এটা তো আসলে আমরা চাই যে এটা আরো বড় পরিসরে যাক, এটা রাষ্ট্রীয় পর্যায়ে যাক। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যরাও করতেছে। আমি কোচিং সেন্টারের বিষয়ে একটু বলতে চাই। এমনি তো সার্বজনীনভাবে শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ অনেকটাই প্রমাণিত যে কোচিং সেন্টারগুলোকে ব্যবহার করে একটা পলিটিক্যাল গেম বা পলিটিক্যাল এক ধরনের সুবিধা নিচ্ছে। তার একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। এবারে সর্বশেষ যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার ঠিক নির্বাচনের 7 থেকে 8 দিন আগে, অর্থাৎ ফোকাস যে কোচিং সেন্টার যেটি দীর্ঘদিন ধরে শিবিরের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষার্থী ছিল না, অর্থাৎ ফোকাসে তার 2 ধরনের শিক্ষার্থীকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণ জানিয়ে তারা অন্য অনেক বছরে যে ধরনের পুরস্কারগুলো দিয়ে থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি পুরস্কার তারা দিচ্ছে। এটাই সমস্যা নয়। সমস্যা হয়েছে কখন? যারা ডাকসুতে বিপিজিএস এজিএস শিবিরে নির্বাচিত হয়েছে তারা 3 জন গিয়ে সেখানে বক্তব্য দিয়েছে, ভোট চেয়েছে। আমরা ছাত্রদল লিখিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন যারা নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটি অভিযোগ করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় বলেছে যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের বাহিরের বিষয়, তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। সুতরাং এটি তো প্রায় প্রমাণিত যে বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার বা অন্য যে কোনো কোচিং সেন্টারগুলোকে ব্যবহার করে শিবির এখানে একটা বাড়তি সুবিধা নিয়ে থাকে, এবং এই যে শিক্ষার্থীদের পড়ানো এটি যেরকম হয়তো ভালো কাজ করছে, একই সাথে শিক্ষার্থীদের মগজ দোলাই করে তাদেরকে পলিটিসাইজ করে শিবিরকে নিয়ে আসার এক ধরনের পায় তারা কিন্তু এগুলো সবসময় করে। কিন্তু ব্র্যান্ডিং করেছে যে তাদের যারা ক্যান্ডিডেট আছে তারা কোচিং সেন্টারে ক্লাস নিয়েছেন, ঠিক আছে, এটাও কিন্তু তারা বলেছে। দেখেন এক একজন এক এক জায়গায় ক্লাস নেওয়া, আমার একজন কেউ ক্লাস নেওয়া কিন্তু কোচিং সেন্টারকে ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা করা। আমি যদি বলি যে মনে করেন যে কোচিং সেন্টারে উনি ক্লাস নেন, ওইটার যিনি ডিরেক্টর উনি বলতেছেন যে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, ঠিক আছে, না সেটা উনি তো সেটাও করতেছেন, না সেটা দুটো একসাথে হলো না। দেখেন যে একসাথে হয় না এই জায়গায়। আচ্ছা, এই কোচিং বিষয়টা তর্কটা চলুক। এই তর্কটা চলাকালীন অবস্থায় আমরা একটা বিরতি নেই। কোচিংটা আমার নিজের স্মৃতি আছে, আমিও যখন ছাত্র আমি কিন্তু কোচিং সেন্টারে গিয়েছিলাম, সেটার ভিন্ন কারণ ছিল, কিন্তু এটা ছাত্রদের সাথে সম্পৃক্ত একটা কার্যক্রম এবং কোচিং সেন্টারকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতা, এটা একটা সমালোচনাও আছে। এটা আমরা যখন ছাত্র ছিলাম তখনও এই প্রবণতাটা ছিল, এবং এটা আসলে যে খুব ভালো কি না এটা নিয়ে প্রশ্ন আছে। তবে তার আগে বিরতি নেই, বিরতি নিয়ে আমরা অন্য কথা বলবো। চলমান দেখতে থাকুন। বিরতি শেষ হয়েছে, আমরা ফিরে এলাম চলমানে। আমাদের আজকে এই অনুষ্ঠানে দুজন ছাত্র নেতা আছেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করেন তারা, এবং দুটি বৃহৎ ছাত্র সংগঠনের তারা কার্যকরী পদে রয়েছেন। সিবগাতুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটা অভিযোগ আছে যে ছাত্রদেরকে নানান ধরনের কম্পিউটার ভিত্তিক কাজে ব্যবহার করে আজকাল ছাত্র সংগঠনগুলি, যাদেরকে আমরা শুনি যে তাদেরকে বট বাহিনী বলে। তারা নানানভাবে ইন্টারনেটে সক্রিয় থাকেন এবং প্রতিপক্ষকে আক্রমণ করেন, এমনকি তারা পেজ খুলে কিংবা নানান ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটির মাধ্যমে প্রতিপক্ষকে আক্রমণ ছাড়াও ভুয়া সংবাদ তৈরি করেন, কোনো একটা কিছু ছড়িয়ে দেন। এবং নির্বাচনকালীন সময়ে এরকম অনেক অভিযোগ উঠেছিল এই ডাকসু এবং অন্যান্য নির্বাচনগুলির সময় ছাত্র সংসদের ছাত্র শিবিরের বিরুদ্ধে। আমি একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলাম জামাত ইসলামের একজন নেতাকে, তিনি কিন্তু বলেছেন যে আপনাদের এরকম কোনো বট নাই, কিন্তু অভিযোগ কিন্তু আছে। এটা কতটুকু সত্য যে আপনাদের লোকজন কি আসলে কেউ কেউ আছেন ছাত্ররা যারা এই কাজে নিয়োজিত থাকেন? আমি যেহেতু আমরা একবারে শেষ দিকে, আমাদের আজকে একজন ভাই কিছুক্ষণ আগে নিহত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের। উনি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের সভাপতি ছিলেন। স্থানীয় বিএনপির মুকুল ইসলাম যিনি যুবদল আহ্বায়ক, এবং পলাশ মিয়া যিনি যুবদল কর্মী, তাদের ছুরিকাঘাতে শহীদ হয়ে উনি ইন্তেকাল করেছেন। তো আমরা এটা আসলে কোনো একটা ঘটনাকে তাদেরকে এরকম অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে কোপানো হয়েছে, এবং সেখানে দুজন একজন অলরেডি শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, আরেকজন সে অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। তো আমরা চাই যে আল্লাহ, যে ভাইটি আহত অবস্থায় আছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আর এইগুলো আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। বিশেষ করে আমাদের অলরেডি আমরা তো এক নিরাপত্তা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ, তো 100 দিনে আসলে এই নিরাপত্তার জায়গাটি অনেকাংশে ব্যাহত হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কিছু কর্মী তো অলরেডি উনি মারা গেলেন। এর বাইরে কিন্তু বিএনপিরও অসংখ্য নেতাকর্মী মারা গিয়েছে, সাধারণ অসংখ্য মানুষ মারা গিয়েছে। তো এই বিষয়টা আমরা অ্যাড্রেস করে যাচ্ছি যে এই ধরনের বিষয়গুলো বাংলাদেশ থেকে পরিবর্তন হওয়া দরকার, এবং এটার খুব দ্রুত এটার বিচার করতে হবে, অন্যথায় বাংলাদেশ একটা ভিন্ন কালচারে যাবে। আর আরেকটা যেটা বলছেন সেটা হলো যে আসলে ভাই তো একটু আগে বলে গেলেন যে উনি কিন্তু একটা বক্তব্য দিয়ে গেলেন যেটা আসলে একবারে মিথ্যা বক্তব্য। সাদিক কায়েম কোচিং এ গিয়ে ভোট চেয়েছে, এরকম একটা ফুটেজ, একটা ভিডিও উনি দেখাতে পারবেন না। কোন কোচিং এ গিয়ে উনি ভোট চেয়েছেন যে আমাকে কোট এন্ড আনকোট, উনি বলেছেন উনি বলেছেন কোট এন্ড আনকোট ভোট চেয়েছে সে, আমি এখানে চ্যালেঞ্জ করছি সে সেখানে গিয়ে ভোট চায় না, কিন্তু আপনি এই ভোট চাওয়ার কথাটি বলেছেন, যেটা আসলে একেবারেই সত্য না। আর এর বাইরে বাংলাদেশে তো মনে করেন যে ছাত্রদেরকে আমরা সহযোগিতা করতে চাই, নানাভাবে সহযোগিতা করতে চাই, এবং এই সহযোগিতা করার জায়গাগুলো আরো বেশি প্রসারিত করা উচিত। এবং আমরা এটা বিশ্বাস করি যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেবার জায়গাটাতে নিশ্চিত করবে
দেখেন বা আমরা এমন একটি দেশে বাস করি বাংলাদেশ, যেখানে অধিকাংশ মানুষ আসলে এমন একটা জায়গা আছে যে জায়গায় হলো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মৌলিক অধিকার আছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করেছি, দেখেন ইসলামী ছাত্র শিবির তার যতটুকু আছে এটা দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ে কিছু কর্মসূচি পালন করার ফলে এখন কিন্তু আপনি দেখবেন যে ছাত্র দলও ভালো ভালো কাজগুলো করছে। ইন্টারনেট ভিত্তিক দেখেন গতকালকেও ডাকসুতে একটি প্রোগ্রাম হয়েছে ইন্টারনেট ভিত্তিক এই সকল ব্যাপারগুলো নিয়ে। এখন এই জায়গাটাতে আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ হচ্ছে আমাদের সবাইকে ব্যক্তিগত জায়গা থেকে আমাদের কোনো কর্মীর মধ্যে, যদি এটা ছাত্রদল হোক, অন্য কোনো দল হোক, শিবির হোক, কারো যদি মাঝে এটা পরিলক্ষিত হয় যে একজন কর্মী অনলাইন ব্যবহার করতেছেন, সে হলো অন্যকে গালিগালাজ করতেছেন, নারীরাও অনেক ক্ষেত্রে গালিগালাজের মুখোমুখি হয়। এবং এটা কিন্তু শুধুমাত্র একটা ঘরানা না, প্রত্যেকটা জায়গায়। এবং আমরা এটা দেখেছি জুলাই বিপ্লবের পরে এটা মূলত শুরু হয়েছে খুবই এক্সট্রিম পর্যায়ে। এবং আমরা এটা মোটামুটি আমরা আইডেন্টিফাই করেছি যে এটা অনেকাংশেই এটা হলো যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে ছড়ানো হয়। ঠিক আছে, বিভিন্ন আইডি খুলে গালি দেওয়া হয়, পেজে একরকম দেওয়া হয় এবং বলা হয় যে এটা আসলে সেই দিচ্ছে। এবং এইভাবে করে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা টক্সিক পরিবেশ তৈরি হয়েছে। এর বাইরে আমি যদি বলি যে একবারে প্রত্যেকটা সংগঠন, আমি যদি ছাত্র দলের কথা বলি, তারা কাঠের কেল্লা চালায়। ঠিক আছে, এরপরে আরো অসংখ্য অন্তত 20 থেকে 25টা আমি পেজের নাম ডিরেক্ট বলতে পারবো, এটা আমি বলতে পারবো যে তারা আসলে এই জিনিসগুলো তারা চালায়। এইভাবে করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল কেন যেন সেদিকেই ধাবিত হচ্ছে। তো আমরা এটা বলতে চাই যে এই জায়গায় একটা সুন্দর পরিবেশ নিয়ে আসা দরকার, স্পেশালি এআই দিয়ে বিভিন্ন ধরনের ফটোকার্ড বানিয়ে। আপনারা দেখেছেন যে ছাত্রদল যেই একটা ফটোকার্ড নিয়ে ক্যাম্পাসে একটা হুলুস্থুলুস ঘটনা ঘটালো, হুলুস্থুল করেছে তারা, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হইলো যে এটা আসলে ফেক। সরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানেই বললো যে এটা ফেক। তো ইসলামী ছাত্র শিবির অতীতে এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছিল, আগামীতে এ ধরনের না, অবশ্যই না। আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমরা বরং আমাদের পক্ষ থেকে আমরা কর্মীদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলবেন। এটা পলিসি আমরা ঠিক করেছি, যে পলিসি আছে সবাই, এটা কি পাবলিশড পলিসি আছে, আপনারা জানিয়ে দিতে পারেন এটা ফেসবুকে কিভাবে কথা বলা উচিত এটা কি আছে? আছে আছে। ভালো, এটা আমরা জানলাম যে একটা পলিসি আছে একটা দলের। আমরা আসলে অনুষ্ঠান শেষ করব, আপনি এখন সর্বশেষ সময় পাবেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে শিবিরের জেনারেল সেক্রেটারি বলেছেন যে এই যে অনলাইনে হ্যারেস, তারপরে বট আইডি, এগুলো ওনারা চালান না। এটি আমরা প্রমাণ করেছি যে এগুলো ওনারাই চালান। এটা একদম গণমাধ্যমে প্রমাণ হয়েছে যে ওনারাই চালান। এবং শিবিরের আমি শিবিরের জেনারেল সেক্রেটারিকে মানে ব্যক্তিগতভাবে না নেওয়ার জন্য অনুরোধ করতেছি যে শিবিরের যারা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে, গ্রাম অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকের আমার মনে হয় এক একজনের 5টা 10টা করে আইডি আছে, দেখাইতে পারবো 10টা করে আইডি আছে, যে আপনারা একাধিক আইডি, প্রত্যেকের আইডি একাধিক, এবং এগুলো ওনারাই করে থাকেন। এবং আপনি আজকে ধরেন শিবিরের সমালোচনা করে একটি পোস্ট যদি দিয়ে থাকেন, এটি স্বাভাবিক আমাদের, তাহলে দেখবেন পরের দিন আপনার ফেসবুক আইডির কমেন্ট আপনি বন্ধ করে দিতে হবে যে এইরকম অবস্থাগুলো করবে। এবং এটি প্রায় প্রমাণিত যে যেসব আইডি থেকে গালিগালাজ করা হয়, ব্যক্তিগত আক্রমণ করা হয়, চরিত্র হরণ করা হয়, শুধু এখানে থেমে থাকে না। তো আপনার সমালোচনা করবে না, ধরেন আপনার স্ত্রী সমালোচনা করবে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হবে, আপনাকে সামাজিকভাবে হেনস্থা করা, প্রোপাগান্ডা করা, সবই আসলে শিবির নিয়ন্ত্রিত আইডি, শিবিরের আইডি, শিবিরের বড় আইডি থেকে করা হয়ে থাকে। উনি কাঠের কেল্লার কথা বললেন, কিন্তু বাঁশের কেল্লা বছরের পর বছর কারা চালায়, এটি তো প্রায় এটি সর্বজনভাবে এটি প্রমাণিত। সুতরাং এটি নিয়ে কাঠের বাঁশের কেল্লা দরকার হয় কেন? এটাই তো ওনারা ভালো বলতে পারবেন, রাজনীতিতে এটার প্রয়োজন কি? যা সত্য সেটা বললেই তো। তারপরেও আমরা মনে করি যে গণঅভ্যুত্থান একটা এত বড় ইতিবাচক একটা মাইল ফলক তৈরি হয়েছে পরিবর্তনের, এগুলো আসলে থাকা উচিত না। এবং আমি মনেও করি আপনার একটি ব্যক্তি চরিত্রের বহিঃপ্রকাশ, যে একটি মানুষের একটি আইডি থাকবে, একটি মানুষের কেন 5টা 7টা আইডি থাকবে, কিরকম না যে আমার পরিচয় লুকিয়ে আমি 10টা আইডি চালাচ্ছি, আমার একটু মতের ভিন্ন হলো তাকে একটু গালি দিয়ে আসলাম, তার স্ত্রী সন্তান তার বাবা মাকে নিয়ে হচ্ছে কুরুচিপূর্ণ পোস্ট দিলাম। এটা তো একটা, আমি মনে করি এটি ব্যক্তিত্বর
রুচি প্রকাশ পায় না বলে আমি মনে করি, এবং এটি পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আজকে সিদ্দিকুল্লাহ তো একটু আগে একটু শোক প্রকাশ করেছেন, একটি সন্ত্রাস বা ভায়োলেন্ট ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন। এটি আমি এই বিষয়ে আপনার আমি বক্তব্য কি? ওনার মুখে এখানে শুনেছি। এটি আমার এখনো অবগত না যে এখানে কিরকম সহিংসতা হয়েছে বা কারা দায়ী। এটি আরো সময় গেলে নিশ্চয় প্রশাসন, পুলিশ বা স্থানীয় লোকজনের বক্তব্য শুনলে বোঝা যাবে আসলে কারা জড়িত। আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানি না। তবে এইরকম ঘটনা প্রিভেন্ট করার জন্য কোনোভাবে প্রত্যাশিত আপনাদের না এটি। প্রক্রিয়া রয়েছে, বা এই ধরনের ঘটনায় কেউ জড়িত হলে আপনারা কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেন সাধারণত? না, সাধারণত আমি তো জানি না আপনারা যে দেখছি আমরা বহিষ্কার করে দেন, তো বহিষ্কার করার পরে সেটা কোর্টে চলে যায়, কোর্টে গেলে সাজা হলে সাজা হবে, না হলে হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের ঘটনায় যদি নিহত না হয়, আহত হলে পরে বহিষ্কৃত ব্যক্তি আবার ফেরত আসে, এসে আবার সন্ত্রাস করে, আবার সহিংসতা করে, এবং এটা আমরা সবগুলি ছাত্র রাজনীতির দলেই দেখেছি অতীতে। এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে? না, আমি মনে করি যে সহিংসতা নিশ্চয়ই কোনো সমাধানের পথ না। এটি বন্ধ হওয়া উচিত। এখন গাইবান্ধাতে যে ঘটনা ঘটেছে এটি আরো সময় গেলে বিস্তারিত জানতে চান বোঝা আপনি? যাবে। তবে আমি মনে করি যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটি দল থেকে, সরকার থেকে করা হবে, এবং কোনোভাবে সহিংসতা কোনো সমাধানের পথ নয় বলে আমরা মনে করি। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করি, সেটা হচ্ছে ছাত্র দলের সহসভাপতি বলেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে প্রতিহত করবেন। কিন্তু এইটা তো মূল দলের কাজ, ছাত্র দল এটা করবে কেন? কোন সভাপতি? সহসভাপতি ডাক্তার আউয়াল। এটি দেখুন, ছাত্রলীগ এখন সন্ত্রাস বিরোধী ছাত্রদের এটা প্রতিহত করার ওই না, ঝুঁকি থেকে ছাত্ররা এটি- কেন যাবে? এটা তো মূল দল পারবে। দেখুন, এগুলো একটু ভিন্ন, একটু লম্বা সময় দিলে একটা আলোচনা না, আর কিছুটা সময় সুযোগ। আছে, আমি আপনি আমি এক দুই আমি মিনিটে মনে বলতে করি পারবেন। আমি মনে করি যে এই ছাত্রলীগ এতগুলো মানুষকে, এই যে গণঅভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, এগুলো সব পুলিশ, র্যাব, আনসার তাদের গুলিতে শহীদ হয়নি। বরং আমরা দেখেছি জুলাইয়ের 16 তারিখের পর থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, তাদের গুলিতে অনেকেই শহীদ হয়েছে। সুতরাং সে আওয়ামী লীগ, সে ছাত্রলীগ মিছিল করলে তাদেরকে মিছিল করবে কিনা, এটি আসলে সব থেকে বেশি আমি মনে করি কোশ্চেনাতীত, যে তারা মিছিল করতে পারবে কিনা। এখন সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে, এটি পুলিশ প্রশাসন শক্তভাবে দেখা উচিত। ইন্টারিমের সময় আমরা দেখেছি মিছিল হচ্ছে, এখনো হচ্ছে, এগুলো সরকারের, পুলিশ প্রশাসনের শক্ত করে দেখা উচিত বলে আমরা মনে করি। আরেকটি বিষয় যেটি সংকট তৈরি হয়েছে ইদানিং, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে, একদম গ্রামগঞ্জে, যেখানে কোনো মানুষ বা সেভাবে বসবাস করেন, রাস্তার মধ্যে মিছিল করাই যায়। আওয়ামী লীগ তো খুব বেশি মানুষ পালিয়ে যায়নি, সব মিলিয়ে হয়তো কিছু মানুষ হয়তো পালিয়ে গেছে, বাকিরা কিন্তু দেশের সুখ শান্তিতে আছে। তারা এখন সংঘবদ্ধ হয়ে একটা মিছিল করে, ভিডিও করে সেটি গণমাধ্যমে পাঠাচ্ছে, গণমাধ্যম সেটি পলাও করে প্রচার করছে। আমি মনে করি এই সংকটটি সেখানে তৈরি হচ্ছে। আমি মনে করি গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। যে ছাত্রলীগ, যে যুবলীগ, যে আওয়ামী লীগ এতগুলো মানুষকে মেরে ফেলেছে প্রকাশ্যে গুলি করে, তাদের মিছিলকে আপনি গণমাধ্যমে কিভাবে প্রচার করবেন তার এক নীতিমালা থাকা উচিত, এবং এটি নিয়ে বসে সমাধান করা উচিত বলে আমি মনে করি। জনাব সিকবাতুল্লাহ, আপনার কাছে আসি, আমাদের হাতে বেশি সময় নাই। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আপনি কি মনে করেন, বা কোনো প্রস্তাব আছে, কোনো ইনোভেটিভ চিন্তা আছে যেটা আসলে আপনি মনে করেন যে ছাত্র দলের করা উচিত? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা ছাত্র দলের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? ছাত্র দলের কাছে মানে প্রত্যাশা কি যে করলে তারা আপনার বুঝবেন যে একটা পরিবর্তন এসেছে? আমি এই প্রশ্ন ওনাকেও করবো, এটা দিয়ে শেষ করব। আমরা মনে করব যে ছাত্র দল যদি ছাত্রদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, এবং হচ্ছে যদি এরকম হয় যে ছাত্ররা অনেক বেশি প্রত্যাশা করে আর কি। যেমন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, ছাত্র শিবিরে একটা প্রোগ্রাম করেছে নবীন বরণ, শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল হয়েছে। তারা সেখানে বলেছে যে ছাত্র দলও একটা করুক, আহ্বান জানিয়েছে। তো এইভাবে করে ছাত্রদের সমস্যা সমাধানে একবারে শুধুমাত্র তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে, বরং ছাত্র রাজনীতি মানুষ তৈরিরও যাতে জায়গা হয় একটা, তো এই জাতীয় জায়গায় ছাত্র দল যদি যাইতে পারে। ছাত্র দল এটা করছে না এখন? আমার মনে হয় যে এটা একবারেই সে ধরনের কর্মসূচি খুবই খুবই কম ছাত্র দলের, তো এই ধরনের কর্মসূচি বাড়ানো দরকার। এটা একটা পরামর্শ নিয়েছে, দেখেন আপনাদের বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে। এবার আপনি বলেন ছাত্র শিবির কি করলে আপনি বলবেন যে তারাও কিছু ইতিবাচক পরিবর্তন করবে, তাদের কাছ থেকে আপনি কি চান? প্রথমত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে যে অন্যের চরিত্র হনন,
শুধু অন্যের কি, কোনো ব্যক্তি সমালোচনা করলে তার বাবা মা, চাচা চাচি, ভাই বোন সবার যে চরিত্র হনন করছে, এমনকি এই যে এখন যে বাস্তবতা আমরা দাঁড়িয়ে রয়েছি, পারস্পরিক যে সংঘাত বা হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার মূলত দায়ী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে শিবিরের বট আইডি, শিবিরের বিভিন্ন পেজ থেকে যে হিংসা বিদ্বেষ ছড়ানো হয়, এগুলো বন্ধ করলে আমি মনে করি পারস্পরিক যোগাযোগ ভালো হবে, বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিবাচকভাবে চলবে। আমি বহুবার ওনাকেও বলেছি, এমনকি বিভিন্ন পোস্ট থেকে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ, এমনকি আপনি জানেন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, উনি রাজনীতি করেন না, সরকারের অংশ না, ওনাকে জড়িয়ে যেরকম কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে, এগুলো আমরা ওনাকেও পাঠিয়েছি, ওনার সভাপতিকেও পাঠিয়েছি ব্যক্তিগতভাবে, যেগুলো বন্ধ হওয়া উচিত। যে পেজগুলো থেকে অতীতে গতকাল শিবিরের প্রচার প্রচারণা করা হয়েছে, জামাত ইসলামের পজিটিভ প্রচার প্রচারণা করা হয়েছে, সে ফেসবুক আইডি থেকে, পেজ থেকে আজকে ধরুন এরকম পোস্ট দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা আমার পোস্ট না, তাহলে কিন্তু হবে না। আমি মনে করি এটি বন্ধ হওয়া উচিত। বন্ধ হলে আমি মনে করি শিবির আরো গণগতভাবে আরো এগিয়ে যাবে, মানুষজন শিবিরের বিষয়ে আরো ভালো ধারণা পাবে বলে মনে করি। এটা আমরা একটা নতুন কাজ করেছি। আমরা বিরোধী দুটি রাজনৈতিক শক্তির কাছ থেকে জানতে চেয়েছি যে তারা একে অন্যের আচরণের কি পরিবর্তন আশা করেন। আশা করি যে আপনারা এই যে চাহিদা তার প্রতি মনোযোগী হবেন। ধন্যবাদ নাসির, আপনি আজকে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এবং সিবগাতুল্লাহ সিবগা, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি এসেছেন এবং আপনারা মন খুলে আলাপ করেছেন। আমরা এটা দেখতে চাই যে ছাত্ররা বন্ধুত্বপূর্ণভাবে একই টেবিলে বসে রাজনীতি করবে এবং তারা তাদের মধ্যে যে বিবাদ, সেই বিবাদটা রাজনৈতিক হবে, আদর্শের হবে, কিন্তু কখনোই শারীরিক সংঘাতে সেটা রূপান্তরিত হবে না। এবং আমরা কখনোই মনে করি না যে বন্ধুরা যেভাবে ক্যারাম বোর্ড খেলে কিংবা হকি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ঠিক একইভাবে তারা রাজনীতিও করবে এবং সেইখানে তারা জিতবে হারবে, তাতে করে তো তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া উচিত না। কিন্তু আমাদের ছাত্র রাজনীতিতে বহু বছর ধরে আমরা এটা দেখে এসেছি যে সংঘাত, বিবাদ, ঘৃণা, বিদ্বেষ এটার বিস্তার হয়েছে। আশা করছি যে এই জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন আপনারা আনতে পারবেন। এবং আরও যারা সংগঠন রয়েছে আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলতে, এরকম কোনো অনুষ্ঠানে সবাই মিলে একটা চমৎকার শিক্ষার পরিবেশ তৈরি করবেন, যাতে করে ছেলেমেয়েরা ভালো পড়াশোনাও করতে পারে, ক্যারিয়ার তৈরি করতে পারে এবং রাজনীতিতেও আগ্রহী হয়, এবং যার যার দায়িত্ব পালনের আগে কেউ যেন মেয়র কিংবা অন্য কোনো পদে নির্বাচন না করে, সেটাও আমরা আশা করব। তা আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি কথা বলে খুব আনন্দ পেয়েছি আপনাদের সঙ্গে, বহুদিন পরে ছাত্র নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি এবং আমার ভালো লেগেছে। আপনাদেরকে ধন্যবাদ। আশা করি দর্শক আপনারাও আনন্দিত হয়েছেন। আমরা আমাদের ছাত্র নেতাদের কাছ থেকে ভবিষ্যতের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেইগুলি দেখতে চাই। তাদের কাজে কর্মে আচরণে আমরা আশা করি আমরা ভবিষ্যতের বাংলাদেশটাকে দেখতে পাবো। আমরা বিবদমান ছাত্র সংগঠন এই শব্দটাই আমরা চাই না যে কোথাও থাকুক বাংলাদেশে, কিন্তু সেটাই তো হয়। বন্ধুরা বন্ধুর সাথে পড়তে এসে শত্রু হয়ে যায়, তরুণ প্রাণ ক্ষয় হয়ে যায় রাজনীতির নামে। সেই সব জায়গাতে যদি পরিবর্তন না আসে, তবে প্রকৃত অর্থে কি বাংলাদেশ বদলাবে না। সবসময় চলমান বিষয় নিয়ে কথা বলে, কিন্তু এই যে চলমান সহিংসতা, চলমান বিবাদ, বিদ্বেষ, ঘৃণার রাজনীতি, সেটার তো অবসান হতে হবে। সেই অবসানের মধ্যে দিয়ে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে আমরা বলতে পারবো যে সত্যি সত্যি আমাদের ছাত্ররা সেই রকম মানুষ হচ্ছেন, সেই রকম ছেলে হচ্ছেন যার কথা পৃথিবী বলবে। হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই কাজে বড় হওয়া ছাত্রদেরকে আমরা দেখতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আগামীকাল আবারও চলমান দেখবেন, আমাদের আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা কথা বলে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ।